স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো মধ্যপ্রাচ্য সংকট বাংলাদেশকে কতটা ভোগাচ্ছে এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন পারভেজ করিম আব্বাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং আরও আছেন সাথে মোস্তফা কামাল, বাংলা ভিশনের উপবার্তা প্রধান। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং যেটি বলছিলাম যে আজকে শিরোনাম রেখেছি মধ্যপ্রাচ্য সংকট বাংলাদেশকে কতটা ভোগাচ্ছে। আমি প্রথমে পারভেজ করিম আব্বাসী আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই যুদ্ধের পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে পরিস্থিতি বর্তমানে রয়েছে সেটি আপনার কাছ থেকে একটু ইন ডিটেলস শুনতে চাই, বুঝতে চাই যে ইরানের প্রস্তাবে খুশি নন ট্রাম্প, যতক্ষণ পর্যন্ত আমি গণমাধ্যমে দেখলাম, এবং শান্তি আলোচনায় অচল অবস্থা। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ। এখন আমরা যে মধ্যপ্রাচ্যে যে এখন বর্তমান যে সংকটটা দেখছি 2026 সালে, এই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের যে সংঘর্ষ, সারা বিশ্বে এখানে এটার অর্থনীতির উপরে বা গ্লোবাল সাপ্লাই চেইন যেটা আছে, জ্বালানি সরবরাহ বলেন বা নিত্য প্রয়োজনীয় ইউরিয়া বলুন বা আপনার নাফতা বলুন, হাইড্রোজেন, হিলিয়াম, সব কিছুরই উপর এখানে হচ্ছে এটার একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলেছে। এবং এখন আপাতত যেটা হচ্ছে যে সিজ ফায়ার একটা অপারেট করছে, কিন্তু সিজ ফায়ারটাও হচ্ছে নামমাত্র সিজ ফায়ার। কেননা এখন যেটা আপনি জানেন যে হরমুজ প্রণালীতে এখন একটা ডাবল একটা ব্লকেট বা আমরা হচ্ছে মানে দুই তরফা একটা অবরোধ দিচ্ছে। ইরান একটা এখানে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে এবং ওটার পাল্টা অবরোধ করে এখানে হচ্ছে যুক্তরাষ্ট্র একটা অবরোধ দিয়েছে যে, এবং এর জন্য হচ্ছে যে একজন আরেকজনের উপরে হচ্ছে অর্থনৈতিক চাপটা বাড়াচ্ছে। এবং এটা অর্থনৈতিক চাপটা বাড়াচ্ছে কেন? যাতে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপটা ওরা প্রতিপক্ষের উপর ফেলতে চাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আব্বাস আরাকচির নেতৃত্বে ইরানে একটি প্রতিনিধি দল গেছিল পাকিস্তানে সাম্প্রতিককালে, যে দ্বিতীয় দফা এখানে একটা কথাবার্তা বলার জন্য। যদিও তারা ওরা আগে থেকে স্পষ্ট করে দিয়েছিল যে ওরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে সরাসরিভাবে ওরা নেগোশিয়েট করবে না, কিন্তু শেষ মুহূর্তে যেটা দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওনার যে হাই পাওয়ার ডেলিগেশন টিম ছিল, ওনার জামাতা ওর মধ্যে একজন আছেন, জ্যাড কুশনার, স্টিভ উইটকফ এবং মার্কো রুবিও, তারা আর হচ্ছে ইসলামাবাদের শেষ সময় যায় নাই। কেন ওরা বলছে ইরান হচ্ছে যে ইরান এখন হচ্ছে যে ওদের যাই এখানে চুক্তিতে বা সিজ ফায়ার এগ্রি করেছে, ওটা অ্যাকচুয়ালি হরমুজ প্রণালীর যতক্ষণ অবরোধটা উঠিয়ে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ওদের সাথে সামনাসামনি নেগোসিয়েশনে যাবে। কিন্তু এদিকে যে আবার রাশিয়া বলছে যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পরিপূর্ণ অধিকার ইরানের আছে। জি, এটি আসলে কিরকম প্রভাব ফেলবে? জি দেখুন, এটার সাথে আমাদের দ্বিতীয় যে ইস্যুটা, ইরানও কিন্তু হচ্ছে ওদের দুতিয়ালি যেটা আছে ওটা ওরা বন্ধ করে নাই, ওরা ওমানে গেছে। কেন আপনি জানেন যে ইরান এবং ওমান দুইজনই হচ্ছে হরমুজ প্রণালীর এখানে সবচেয়ে বেশি হচ্ছে যে ভৌগোলিকভাবে হচ্ছে ওদের দাবিটা বেশি। তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানের সাথেও এখানে আলাপ করেছে এবং রাশিয়াতে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছে। এটা অনেকটা আন্দাজ করা যায় এবং পশ্চিমা মিডিয়া রিপোর্ট অনুযায়ী যে রাশিয়া এবং চায়না হচ্ছে যুক্তরাষ্ট্রের যেটাকে আমরা বলি বা ইরানের হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনার। এবং রাশিয়া যেটা করছে যে ইরানের শাহেদ ড্রোনের টেকনোলজিক্যাল আপগ্রেড করে ইরানকে সরাসরি যুদ্ধে এখানে ব্যবহার মানে সাপোর্ট করছে, এবং চায়না হচ্ছে ব্যালিস্টিক মিসাইলসে পার্ট দিচ্ছে বা স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেমে পার্ট দিচ্ছে। এবং রাশিয়া এবং চায়না আপনার ওই ইউনাইটেড নেশনসে যুক্তরাষ্ট্র যখন একটা প্রপোজাল নিয়ে আসছিল যে হরমুজ প্রণালী অবরোধটা ভাঙতে হবে, সেটা ভিটো করেছে। মোট কথা একটাই, এখন যুক্তরাষ্ট্রকে একটা বেকায়দায় অবস্থায় ফেলেছে ইরান, কেন হরমুজ প্রণালী যেভাবে অবরোধ করেছে। এবং যদি এখন স্থল আক্রমণ করতে হয় বা গ্রাউন্ড ইনভেশন করতে হয়, যেমন খার্গ আইল্যান্ডে যেটাকে বলে খার্গ দ্বীপে যেটা আক্রমণ করে যদি এটা যুক্তরাষ্ট্র এটাকে ইরানের উপর চাপ ফেলতে পারে, যেখানে 90% হচ্ছে ইরানের তেল প্রসেস করা হয়, তাহলে হচ্ছে যে যুদ্ধটা একটা অন্যদিকে একটা পরিণতি দিবে, যেটাকে বলে কাইনেটিক অপশন। হাউএভার আমি এটা বলে আপাতত শেষ করছি যে যেহেতু ইরানও পিছিয়ে যাচ্ছে না, পিছু হাঁটছে না, এবং যুক্তরাষ্ট্র পিছু হাঁটছে না, ইসরায়েলও পিছু হাঁটছে না, এবং তার সাথে সাথে লেবানন, সিরিয়া
ইয়েমেন, ওইসব জায়গায় হচ্ছে ইরানের সংশ্লিষ্ট যারা সমর্থক গোষ্ঠী আছে তাদের উপর ইসরায়েল আক্রমণ এখনো চালিয়ে যাচ্ছে। তার জন্য ধারণা করা যাচ্ছে অচিরেই মধ্যপ্রাচ্যে শান্তি এখনো ফিরে আসবে না। এবং আমাদের জন্য যেটা বাজে খবর হচ্ছে যে এখনই হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েল, এটা $109, এবং বাংলাদেশের অর্থনীতি আগে থেকে আমরা হচ্ছে যে এখানে প্রবল একটা এখানে অর্থনৈতিক চাপের মধ্যে ছিলাম। এবং হালে যে এখানে এস্টিমেট করা হচ্ছে যে যুদ্ধ যদি আরো 1-2 মাস চলে তাহলে আমাদের জ্বালানি যে আমাদের এখানে আমদানি এইটা বিলটা বেড়ে 40% বাড়তে পারে এবং বছরে $16-17 বিলিয়ন আমার খরচ করতে হবে। বাংলাদেশের অর্থনীতি বা এবং সরকারের উপর প্রবলভাবে চাপ ফেলবে এবং এটা সাধারণ মানুষের উপর মূল্যস্ফীতি বা হচ্ছে খাদ্যের এখানে হচ্ছে মূল্যস্ফীতি বা জ্বালানি সংকট এটা আরো বেশি এখানে হচ্ছে বেড়ে মানে ক্রাইসিসটা আরো বাড়বে। তো এইরকমই এখানে একটা অবস্থায় আমরা সবাই চাইছি যেখানে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা তাড়াতাড়ি এখানে অবসান হোক, কিন্তু দেখে মনে হচ্ছে না যে দুটো পক্ষই একজন আরেকজনের উপর ম্যাক্সিমালিস্ট পজিশন এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ থেকে সরবে না। বলা হচ্ছে গণমাধ্যমে যে প্রস্তাবের কথা এসেছে সেখানে কি ইরান নতুন করে কোনো ক্লজ অ্যাড করেছে কিনা? ওরা করেছে, ওরা বলছে আমি হরমুজ আসবো এই প্রণালী। প্রসঙ্গে আপনার কাছে পারভেজ করিম আব্বাসী। আমি একটু মোস্তফা কামাল আপনার কাছ থেকে শুনে আসতে চাই। আপনি শুনলেন মোস্তফা কামাল সাহেব যে মধ্যপ্রাচ্যে কি পরিস্থিতি চলছে। একটু ভালো খবর দিতে চাই, সেটা হচ্ছে যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ এবং রূপপুরে চুল্লিতে দেয়া হলো ইউরেনিয়াম। এটা একটি ভালো খবর। এবং আরেকটি আশার খবর হচ্ছে যে আজকে রাজধানীতে কয়েকটা পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে জ্বালানি তেলের যে লম্বা লাইন ছিল বেশ কয়েক সপ্তাহ ধরে সেটি আজকে অনেকটাই কম। এমন পরিস্থিতিতে আসলে আপনি কোনভাবে ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ সহ-আলোচক প্রফেসর আব্বাসীকে এবং তরুণী আপনাকেও ধন্যবাদ। বিশ্ব বাস্তবতা হচ্ছে যেটাকে আমরা এখন বলি গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়ন। তো এই বিশ্বায়নের এই জায়গায় সেটা মধ্যপ্রাচ্য হোক আর দুনিয়ার যে কোনো প্রাচ্যেরই হোক রুয়ান্ডা অথবা উগান্ডা, যেখানেই কোনো যুদ্ধ খেলা চলবে সেটার তেজ, সেটার ছাপ, সেটার জের গোটা বিশ্বকে সইতে হয়। এটাই হচ্ছে বর্তমানে বিশ্ব বাস্তবতা। কারো একা যন্ত্রণা সইবার অবস্থা এখন আর নেই, প্রত্যেকে এর ভাগিদার হতে হয়। শুধু প্রতিবেশী হলে হয় না, যেই কোনো প্রান্তের হোক। এখানে স্মরণ করে দিতে হয় রুশ ইউক্রেন যুদ্ধ আমাদের থেকে অনেক দূরে, ওই যুদ্ধের তেজ কিন্তু আমরা এখনো সইছি, যদিও আমরা এই যুদ্ধের শরিক নই। আর মধ্যপ্রাচ্যের বিষয়টা একটু ভিন্ন। প্রথমত এই যুদ্ধটা নৈতিক যুদ্ধ নয়, এটা অর্থনৈতিক যুদ্ধ অথবা তেলে যুদ্ধ। মূল রহস্য বা গোমর হচ্ছে তেলের কাছে। আবার তেলের জন্য যুদ্ধ। জি, তো এই তেলের যুদ্ধে আমরাও মারাত্মকভাবে আক্রান্ত। এই কারণে যে জ্বালানি তেল বিষয়ক যাবতীয় আমাদের উৎস মধ্যপ্রাচ্যে। আবার একটা বিষয় আছে, আরব বিশ্বের উপর আমাদের সারের একটা ডিমান্ড ওখানে। কৃষি প্রধান দেন বাংলাদেশ, বিশেষ করে ইউরিয়া সার সম্ভবত 60% উপরে ওখান থেকে আসে। তো মানুষ কখন, যে কোনো দেশ অথবা যে কোনো ব্যক্তি কখন একটু সক্ষমতা অর্জনের দরকার মনে করে? যখন যুদ্ধে পড়ে, কোনো গ্যাঞ্জামে পড়ে, কোনো অভাবে পড়ে, অনটনে পড়ে। যে কারণে আমরাও আমাদের সক্ষমতা আরেকটু বাড়ানোর একটা তাগিদ অনুভব করছি। হয়তোবা এরকম পরিস্থিতি না হলে নাও করতে পারতাম। তো সেটাতে তো ফলও এসেছে, একটু এসেছে। পেট্রোল পাম্পগুলোতে গত কয়েকদিনের মতো লাইন কিন্তু নেই, অর্থাৎ ওই ভোগান্তিটা নেই। তার মানে আমাদের কিছু না কিছু সক্ষমতা আছে। আমরা কোনো পেট্রোলিয়ামের যেটা আমাদের হচ্ছে সংরক্ষণাগারের বিষয়, আমরা কতটুকু সংরক্ষণ করতে পারি, আমাদের ঘাটতি মূলত সেখানে। আর পেট্রোল আর অকটেনও আমরা মোটামুটি স্বাবলম্বী, খুব একটা হাহাকার আসলে নেই। যেটা তৈরি করা হয়েছে সেটা অবশ্যই কৃত্রিম, বিভিন্ন সময় সেটা করা হয়। সর্বশেষ যেটা যোগ হয়েছে রূপপুরের, এটা কিন্তু একটা বৈশ্বিক ঘটনা, শুধু বাংলাদেশের সীমানার ঘটনা নয়। বাংলাদেশ ঐতিহাসিক একটা প্রেক্ষাপটে এসেছে। আবার আর্থিক বিবেচনায় বাংলাদেশের এটা সবচেয়ে বড় প্রজেক্ট। তো গত 13 সাল থেকে সেটার কাজ কিন্তু শুরু হয়েছে, ফাংশনালি কাজ শুরু হয়েছে। কত বছর পর, প্রায় আরো 13-14 বছর পর আমরা আজকে মোটামুটি একটা পর্যায়ে এসেছি। এটা আমাদের জন্য বিশাল এক সুখবর। আবার কোন সময়ে? যখন আমরা হাহাকারে আছি। আশা করা হচ্ছে যে আগস্টের মধ্যে 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে আমাদের জাতীয় গ্রিড লাইনে। এটা যারা এই সেক্টরের ভিতরগত খবরটা জানেন তারা বুঝতে পারছেন যে আমাদের জন্য এই অভাবের সময় এটা কত বড় স্বস্তির এক খবর। নিশ্চয়ই। সেই সাথে আরেকটু যোগ হয়েছে, ভারতের আদানির কিছু বিদ্যুৎ কিন্তু আমাদের গ্রিড লাইনে যোগ হয়েছে, সম্ভবত গতকাল রাতে।
তো সেটাও আমাদের জন্য কিন্তু এই অভাবে পড়াতে আমরা হয়তোবা নানান দিকে একটা সমীকরণ মিলাচ্ছি বা তাগিদ বোধ করছি। এই প্রেক্ষাপটে যদি আমাদের একটু ধৈর্য থাকে, একটু সহনশীলতা থাকে, একটু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মোহটা থাকে, নির্মোহভাবে যদি এই মোহটা থাকে, অবশ্যই আমরা তত হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু গোলমাল বাঁধাচ্ছি আমরা কথাবার্তায়, আচরণে, বৈশিষ্ট্যে। এমন এমন কথা বলে দিচ্ছি, যিনি কনসার্ন, যিনি বিষয়টা ভালো করে জানেন, তিনিও এমন একটা হাহাকার ছড়িয়ে দেন। আমাদের এখানে একটা মানসিকতা আছে, হয় সমস্যাটাকে আমরা লুকিয়ে রাখি, অথবা সমস্যাটাকে আরেকটু বড় করে প্রচার করি। দুটাই কিন্তু বিপজ্জনক। এই সংকটের সময় দুটাই কিন্তু আমরা দেখেছি। সরকারের দিক থেকে বারবার বলা হয়েছে পর্যাপ্ত আছে, আমরা এটা নিয়েও তর্ক করেছি, বিতর্ক করেছি। আবার এখানে সত্য মিথ্যাটা কিন্তু অত্যন্ত আপেক্ষিক। পর্যাপ্ত আছে বলেই অলি গলিতেও আমরা তেল বিক্রি হতে দেখেছি। পর্যাপ্ত না থাকলে সেলুনে অথবা কসমেটিক্স দোকানে জ্বালানি তেল মিলল কি করে? আমাদেরই কেউ না কেউ ওখানে নিয়েছে, কেউ না কেউ দিয়েছি। অর্থাৎ একটা গোলমাল আমরাই পাকিয়েছি। বাস্তবতার চেয়েও বেশি গোলমাল আমরা নিজেরা পাকিয়েছি। আবার এই ধরনের বিষয় যখন রাজনীতিতে টেনে আনা হয়, অথবা টেনে না এনে একেবারে গোপন করার চেষ্টা করা হয়, দুটারই শিকার আমরা হয়েছি। আমরা সংসদে দেখছি নানান বিষয়াদি নিয়ে ঝগড়াঝাটি, গোলমাল হচ্ছে। এরকম একটা বিষয়ে একটা পর্যায়ে যখন সরকারি দল আর বিরোধী দল একটা কমিটিতে আসলো, সেটা যে জাতিকে কত বড় স্বস্তি দিয়েছে, মানুষকে কত আশাবাদী করেছে, এর মধ্য দিয়ে প্রমাণ হয় রাজনৈতিক দলগুলো যদি, বিশেষ করে সরকারি দল এবং বিরোধী দল, এ ধরনের জাতীয় ইস্যুতে অন্তত ঝগড়াঝাটিও কম করেন, একমত হতে পারেন আর না পারেন, ঝগড়াটাও যদি একটু কমিয়ে করেন, মানুষ আশাবাদী হয়। ইরানের ওই ঘটনা থেকে একটু শেষ করে ফেলি আমি, আমাদের জন্য শিক্ষণীয় আছে। ইরানের শক্তির তুলনায় যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের শক্তি অনেক 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 বড়। কিন্তু ইরানের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে যে গোটা জাতিকে তারা ইউনাইটেড করতে পেরেছে। সেটা আমরা এখনো পারছি না। এখনো পারছি না, অথবা মাঝে মধ্যে পারি। আমরা যে পারি এটার কিন্তু দৃষ্টান্ত আছে বারবার। সেই দৃষ্টান্ত আপনার কাছে শুনবো মোস্তফা কামাল। আমি আবারও একটু পারভেজ করিম আব্বাসি আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে প্রস্তাবটা দেয়া হয়েছে সেখানে কি ইরান নতুন করে কোনো ক্লজ যুক্ত করেছে কিনা বলেই যুদ্ধ পরিস্থিতি এতটা লম্বা হচ্ছে? ইরান যেটা বলছে হচ্ছে হরমুজ প্রণালীটা ওরা অবরোধটা খুলে দিবে, কিন্তু যুক্তরাষ্ট্রকে তাদেরকে ক্ষতিপূরণটা দিতে হবে। এবং তার সাথে সাথে হচ্ছে যে ওদের যে প্রায় $140 বিলিয়ন মতো অ্যাসেট যেটা ওরা ফ্রিজ করেছে, ওটাকে হচ্ছে ইরানের কাছে প্রত্যর্পণ করতে হবে। এবং ভবিষ্যতে যাতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এইভাবে কোনো রকম আক্রমণ না করে ইরানের সরকারের উপর বা ইরানের ভূখণ্ডের উপর, এরকম একটা প্রতিশ্রুতি দিতে হবে, যেটা আন্তর্জাতিক গ্যারান্টির জন্য, যেটা যুক্তরাষ্ট্র একমাত্র পরাশক্তি হিসাবে এটা দিবে না। কারণ এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য যেটা হচ্ছে যে এটা মোটামুটি হচ্ছে যে লুজিং ফেস, বা হচ্ছে তাকে হচ্ছে যে এক ধরনের হচ্ছে ইরানের কাছে হচ্ছে যে একেবারে পরাজয় স্বীকার করার মতো ইরান। এবং যেটা মূল যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বলুন, জো বাইডেন বলুন বা বারাক ওবামা বলেন, একটা ব্যাপারে একমত যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা, যে ইরানকে হচ্ছে এনরিচ ইউরেনিয়ামের পজিশন ওরা দিতে চাইছে না, এবং ইরানকে ওরা বলছে যে এটাকে হ্যান্ড ওভার করার জন্য। যদিও বা আরেকটা জিনিস আছে যে এখানে যেহেতু ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ সামরিক এবং রাজনৈতিক মিত্র, ওদের কাছেও কিন্তু নিউক্লিয়ার ওয়েপন্স আছে বলে ধারণা করা যায়। কিন্তু এখানে নিয়মটা হচ্ছে এখানে নিয়মের মধ্যে এক ধরনের একটা হিপোক্রেসি আছে বা ডাবল স্ট্যান্ডার্ডস আছে। আর আপনি যদি আমাকে এটা পারমিট করেন, এখন যুক্তরাষ্ট্রে এখন বলছে যে ডোনাল্ড ট্রাম্প মিড টার্ম ইলেকশনসে আগে নভেম্বর 2026 সালে সে হচ্ছে যে একটা বড় একটা বিজয় ঘোষণা করতে চায়, কিন্তু ইরান চাইছে ইলেকশনে যতদূর পর্যন্ত ওরা যুদ্ধটা টেনে নিয়ে যেতে পারে ততদূর পর্যন্ত হচ্ছে যাতে যুক্তরাষ্ট্রের এখানে হচ্ছে ভোটাররা ডোনাল্ড ট্রাম্পের উপর বিরক্ত হয় এবং হচ্ছে রিপাবলিকানরা ভারীভাবে যাতে পরাজিত হয়। তো এটা হচ্ছে ওদের একটা রাজনীতি। বিবেচনা করলে কি ইরানের সামনে যে পারমাণবিক অস্ত্র নিয়ে যেই কথাবার্তাগুলো আসছে, এটাই কি একমাত্র পথ খোলা আছে? না, কিন্তু ইরানের জন্য এটা হচ্ছে অত্যন্ত, আমি বলবো, ঝুঁকিপূর্ণ একটা পন্থা। কেন যুদ্ধ যতদিন এখানে দীর্ঘমেয়াদী হবে ততদিন কিন্তু সারা বিশ্বে কিন্তু হচ্ছে অর্থনৈতিক এখানে যে ভোগান্তিটা আরো বাড়বে। তো আমাদের এখন যদিও বা ইরানের প্রতি আমাদের এক ধরনের একটা সফট কর্নার আছে ইরানের সাধারণ মানুষের মধ্যে, কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার তেলের সংকট, আপনি যখন দেখবেন যে আপনার সারের সংকট, আপনি যখন দেখবেন আপনার প্লাস্টিক্সের সংকট, আপনি যখন দেখবেন যে আপনার মেডিসিনে এখানে আপনার যেখানে বানানোর জন্য যে ফার্মাসিউটিক্যালসের র মেটেরিয়ালসের সংকট, সবগুলো কিন্তু তেল আর জ্বালানি থেকে, তখন কিন্তু আপনার ইরানে তখন আপনার যখন এবং অর্থনৈতিক সংকটের জন্য যখন আপনার পুরোপুরি আমাদেরকে আবার বিদেশি এখানে ঋণ
ঋণদাতাদের কাছে দ্বারস্থ হতে, যেটা আমরা অলরেডি চাইছি, 2.5 থেকে 3 বিলিয়ন ডলারের মতো আমরা এখন ঋণ চাইছি। এই মার্চ থেকে জুন 2026 সালে আমাদের এখানে এই তেলের এখানে তেল এবং জ্বালানি এবং হচ্ছে তার সাথে সাথে হচ্ছে সারের এখানে আমদানি মেটানোর জন্য, তখন কিন্তু ইরানের উপর কিন্তু মানুষের কিন্তু আস্তে আস্তে কিন্তু রাগটা বাড়তে থাকবে। ইরান কিন্তু ডিপ্লোম্যাটিক সাপোর্টটা হারাবে, তখন যুক্তরাষ্ট্র কিন্তু আন্তর্জাতিক সাপোর্টটা তখন ওরা লেভারেজ করে ফেলবে যে হরমুজ প্রণালীটিতে এখানে হচ্ছে অবরোধটা উঠিয়ে নেওয়ার জন্য। আর আরেকটা সমস্যা আমাদের কাছে এখানে আরেকটা আছে, যেটা সম্মুখীন আমাদের হতে হবে, যে আমরা অলরেডি কিন্তু দেখছি যে ইরান কিন্তু আমাদের দুটো জাহাজ কিন্তু বারবার হরমুজ প্রণালী অবরোধে এখানে কিন্তু ওরা আক্রান্ত হয়েছে, ওদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওরা বলছে যে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি সেটা হচ্ছে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রতি এখানে সমর্থন আছে বা গালফের স্টেটদের সাথে এটা এখানে সমর্থন করছে। কিন্তু আমি বলবো সরকারের এখানে কোনো উপায় নাই, কেননা যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার, এবং 2 নম্বর হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের উপর একটা ট্যারিফের একটা খড়গ এখানে আমাদের উপর মাথার উপর ঝুলছে, এবং পুরা হচ্ছে গালফ দেশগুলোতে থেকে আমাদের এতগুলো যে আমাদের প্রবাসী ভাইরা আছেন, আমাদের রেমিটেন্সে এত বড় প্রবৃদ্ধি এখানে এটা একটা সোর্স, এবং তার সাথে সাথে আমরা অনেক সময় নানান ধরনের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইউএই এবং সৌদি আরবের বাইল্যাটারাল অ্যাসিস্ট্যান্স পাই। তো আমাদের এখানে বাংলাদেশের যে একদিকে যে মানবিক অবস্থান নিয়েছে বাংলাদেশ, আবার আরেকদিকে যে অর্থনৈতিক অংশীদারদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য যে এক প্রকার অবস্থান নিয়েছে, এইটা নিয়ে কি বাংলাদেশ দোটানায় পড়ে গেছে কিনা? আসবো আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো, তবে একটি বিরতির পরে ফিরে আসছি। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি মধ্যপ্রাচ্য সংকট বাংলাদেশকে কতটা ভোগাচ্ছে এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে মোস্তফা কামাল আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলছিলাম একদম শুরুর দিকে, যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, তার মধ্যে হচ্ছে এই যে মধ্যপ্রাচ্য সংকট বাংলাদেশকে কতটা ভোগাচ্ছে। এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে যে আমরা পা রাখলাম, এটাতে বাংলাদেশ আর্থ সামাজিকভাবে কতটা উন্নয়ন হবে? অবশ্যই হবে, উন্নত হবে, অবশ্যই হবে। কারণ এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা কিন্তু একটা সক্ষমতার জানান দেয়া গোটা বিশ্বকে, গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে বাংলাদেশের ক্ষতি যতটুকু হওয়ার ইরান যুদ্ধকে কেন্দ্র করে যথেষ্ট হয়ে গেছে। আবার যারা এই যুদ্ধের আয়োজক যুক্তরাষ্ট্র, তাদের কাছে যুদ্ধ একটা অর্থনীতি, ওয়ার ইকোনমি, তারা এই শব্দটা ব্যবহার করেন। তো এই ধরনের যুদ্ধে যারা অর্থনীতির বিবেচনা করেন, মানবতা যেখানে মুখ্য হয় না, অর্থনীতিটা হয় মুখ্য, তাদের হারজিত বলতে কিছু থাকে না। যুদ্ধের আরেক নির্মম বাস্তবতা, আবেগে উচ্ছ্বাসে আমরা যে যত কথাই বলি, শেষ পর্যন্ত পরাজিতর সাথে কেউ থাকতে চায় না, পরাজিতর সমালোচনা বেশি হয়। আমরা বছর কয়েক আগের ঘটনা যদি বিশ্লেষণ না গিয়ে অন্তত তথ্য হিসাবেও সামনে আনি, সাদ্দামের কথা মনে করেন, সাদ্দামের জন্য এই দেশের মানুষ কত কান্নাকাটি করেছে, কারো কারো সন্তান পয়দা হলে তার নামও সাদ্দাম রেখেছে। যেই মাত্র সাদ্দাম পরাজিত হলেন, বিবেচনা কিন্তু ঘুরে গেল যে লোকটা আসলে যুদ্ধ যত হুঙ্কার দিয়েছে তত পারে না। একটু আগে পরের আরো ঘটনা আছে, আপনি গাদ্দাফির কথা ধরেন, তার নামে ব্রাদার গাদ্দাফি, আমার আপনার সবার ভাই ব্রাদার, কিন্তু যখনই নির্মমভাবে মৃত্যুবরণ করলেন, পরাজয়ের গ্লানি কিন্তু শুধু তার কপালেই জুটল। এটাই হচ্ছে বিশ্বের বাস্তবতা। যুগে যুগে শুধু যুদ্ধে নয়, পাড়া মহল্লায়ও যখন নৈতিক বা অনৈতিকভাবে দুজনে কোনো গন্ডগোল পাকায়, যে ঠকে ময়মুরব্ব গিয়েও তারা বলে যে তুই পারস না, নামাজ কেন। এই এক নিষ্ঠুর বাস্তবতায় শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বই। তো এর মধ্য দিয়ে আমরা যখন রূপপুরের এই নতুন একটা রূপে আমরা পেলাম, আমরা আশাবাদী হতেই থাকব। কারণ আগস্টের মধ্যে 300 মেগাওয়াট যোগ হবে, চারটিখানে কথা নয়, কিন্তু বছর খানেকের মধ্যে 1200 মেগাওয়াট যোগ হবে। এই অভাবের মধ্যে, গ্রাম বাংলার ভাষায় এই সিদ্ধতের মধ্যে এরকম প্রাপ্তি বা এরকম আশা দেখারও তো আমাদের যেখানে জায়গা ছিল না, বরং আমরা ভাবছিলাম যে এবার আরো কত কষ্ট যেন করতে হয়। আবার আমরা কখন ভাবতে বাধ্য হলাম, অভাবে না পড়া পর্যন্ত সম্ভবত আমরা আমাদের ভাণ্ড অথবা পুঁজির খবরটা ঠিক মতো রাখিও না। গত কয়েকদিন ধরে নতুন একটা বিষয় আছে, কারো কারো ভাবনায় আছে, কারো কারো ভাবনায় এখনো আসেনি। এমনিতে আমরা এই যে হামে শিশুরা মারা যাচ্ছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এখানে পুষ্টিহীনতার একটা ফাংশন আছে, যেটা কিনা এতগুলো বছর ধরে লক্ষ্য করা হয়নি। কেন বলছি কথাটা?
সারের অভাবে, ডিজেলের অভাবে ফলন তোলা কিন্তু যাচ্ছে না। আপনি সিলেট সহ ওই অঞ্চলের, হাওড় অঞ্চলে কাঁচা পাকা ধান কেটে ফেলছে। এখন আবার নাকি বন্যার আশঙ্কা করা আবার হচ্ছে। বন্যার আশঙ্কা, অর্থাৎ তো কাঁচা পাকা ধান কেটে ফেলা মানে কি, একটা খাদ্য সংকটের আশঙ্কা ঘরে। আর খাদ্য সংকট মানে সমান্তরালে পুষ্টিহীনতার একটা আশঙ্কাও ভর করে। তো এরকম একটা অবস্থায় সরকারের জায়গা থেকে সরকার আশাবাদ জাগাবে, সেটাই সঠিক। আর পারছি না বা পারা যাচ্ছে না, এটা সরকারি ভাষা নয়। সরকার সাহস যোগাচ্ছে, ভরসা দিচ্ছে। এবং আজকের দিনটা তো আপনি দেখেন, প্রধানমন্ত্রী এই সংক্রান্ত কয়েকটা বৈঠক করেছেন, তার সাথে দেখা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা, এবং অধিকাংশ বেশ কয়েকটাই হচ্ছে আমাদের খনিজ সম্পদ, জ্বালানি বিষয়ে। তার মানে হচ্ছে সরকার অথবা রাষ্ট্র যখন বিষয়টাকে গুরুত্ব দিয়েছে, এই অনুষ্ঠানে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন বিষয়টাকে, তার মানে আমরা সবাই অ্যাচিভ করতে চাই, আমি আবারও আমরা আসবো যোগ করতে মোস্তফা চাই কামাল এই আপনার কাছে। সময়ের মধ্যে, যে যেখান থেকে যতটুকু ভূমিকা রাখা সম্ভব ততটুকু রাখতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ মোস্তফা কামাল। এই পর্যায়ে পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে জানতে চাই, এই যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশকে কতটা এগিয়ে নিয়ে যাবে? জি, ভাই অনেকটা সুন্দর মতো বলেছেন, আমি কিছুটা সম্পর্ক হিসাবে এখানে যোগ দিতে পারি। এখন প্রথমত আমি বলতে হবে যে এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নিয়ে অনেক জলঘোলা হয়েছে, অনেক এখানে এটার দুর্নীতির ব্যাপারে শেখ হাসিনার সরকারের আমলে আমরা দেখেছি যে অনেক টাকা পয়সা নাকি পাচার হয়েছে। কিন্তু একটা জিনিস সত্যি কথা, আমাদের যে যেটাকে বলা হয় জ্বালানি, যে এখানে হচ্ছে স্বকীয়তা বা এনার্জি ইন্ডিপেন্ডেন্স যেটা আছে, এটাকে অর্জন করার জন্য রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু একটা বড় একটা বিনিয়োগ। কেন, তথ্যটাই দিই, ভাই বললেন ঠিকই, এখন ফুয়েল লোডিং হয়েছে। তো ইউনিট 1-এর এখানে ফুল অপারেশন হবে এই বছর শেষের মধ্যে ইনশাল্লাহ। তো 1200 মেগাওয়াট হচ্ছে আমাদের ন্যাশনাল গ্রিডে জয়েন করবে। আর পরের বছরে জুলাই অগস্টের মধ্যে আশা করছি ইউনিট 2টা এখানে অপারেশনাল হবে, তো আরো 1200 মেগাওয়াট, 2400 মেগাওয়াট। তো এটা হচ্ছে আমাদের মোট যে এখানে জ্বালানি চাহিদা, এটা 10 থেকে 12% হচ্ছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিবে। দ্বিতীয়টা যে জিনিসটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের পলিউশন নাই, কার্বনটা নাই। এবং তৃতীয়ত হচ্ছে যে আমরা এখন এই যে যেহেতু ফুয়েল লোডিং করা হলো, আমরা হচ্ছে সারা বিশ্বের মধ্যে 33তম দেশ যারা হচ্ছে নিউক্লিয়ার সক্ষমতা এখানে আমরা এখানে আহরণ করেছি, এখানে হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। এটা বিশাল একটা কথা। এখন রসটমের জন্য যে রাশিয়ান যেটা 90% ফাইন্যান্স যেটা আছে, এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা আরো আগে অপারেশনাল হতো 2-3টি জিনিসের জন্য। এক হচ্ছে দুর্নীতির সময় শেখ হাসিনা সরকারের আমলে, 2 হচ্ছে যেখানকার যে ট্রান্সমিশন লাইনসে যে বিদেশি কোম্পানিগুলোকে দেওয়া হয়েছিল, রাশিয়ান না, তাদের হচ্ছে গো স্লো অ্যাটিটিউড, এবং 3 নম্বর হচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমলে এক রাজনৈতিক দামাদল এবং রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে অত্যন্ত একটা অনীহা দেখা গেছিল। তো আমাদের কিন্তু এখান থেকে একটা লেসন নিতে হবে যে কিছু কিছু ব্যাপার, যেমন হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বা আদানি যে এখানে যে আমাদের এখানে ওদের কাছে যে আমরা কোল জেনারেটেড যেখানে পাওয়ারটা নিচ্ছি, এগুলো ইন ইটসেলফ যখন নেগোশিয়েট করবে, যেই ক্ষমতায় থাকবে দেশের স্বার্থটা চিন্তা করে নিবে, এখানে যাতে দুর্নীতি বা অস্বচ্ছতা না হয় সেটা যাতে মাথায় রাখা হয়। এবং 3 নম্বর হচ্ছে এটার ব্যাপারে যত যে আপনার যে ইনফরমেশন বা তথ্য আছে সবার সামনে প্রোঅ্যাক্টিভলি শেয়ার করতে হবে, যেটা বলে স্বচ্ছতা, যাতে এটা নিয়ে জল্পনা কল্পনা যাতে না হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে এগুলার হচ্ছে পলিসি কন্টিনিউটি, যেই সরকারে আসুক আমাদের কিন্তু এখন আমাদের এনার্জি এখানে জ্বালানি এখানে স্বাধীনতা দরকার আছে, এবং আমাদের অফশোর যে হাইড্রোকার্বন এক্সপ্লোরেশন দীর্ঘমেয়াদে এগুলোকে আমাদের করতে হবে। স্বচ্ছতার জায়গা থেকে সরকারকে পরিষ্কার থাকা অত্যন্ত জরুরি। আমি আসবো আবারও আপনাদের দুজনের কাছে, একদমই পরিষ্কার এই পর্যায়ের বক্তব্যগুলো একটি বিরতির পরে ফিরে আসতে চাই। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা, দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি মধ্যপ্রাচ্য সংকট বাংলাদেশকে কতটা ভোগাচ্ছে এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে জানতে চাই যে এই যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হওয়া যুদ্ধগুলোর প্রেক্ষাপটে বাংলাদেশ একদিকে আমরা দেখতে পাচ্ছি যেরকম মানবিক অবস্থান নিয়েছে, এবং অন্যদিকে অংশীদারদের সাথে যে দেশগুলো সম্ভবত হচ্ছে সৌদি আরব কিংবা আমিরাত, এদের সাথে সম্পর্ক রক্ষায় যেই অংশগ্রহণ নিয়েছে বা যেই অবদান রেখেছে, সেক্ষেত্রে কি আমরা দোনো দিক থেকে সম্পর্ক মেনটেন করতে গিয়ে কি একটু দোটানায় পড়ে গেলাম কিনা? সবসময় আমরা পড়ি, কিন্তু এটাই হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রের, আমি বলবো যে এটা হচ্ছে একটা এসেনশিয়াল একটা চ্যালেঞ্জ, বা এটা হচ্ছে একটা
আপনাকে এই একটা ঝুঁকি আপনাকে পোহাতে হবে। কেননা এটাকে আমরা বলি যে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্র্যাগমেটিজম, মানে হচ্ছে যদি বাংলা ভাষায় তর্জমা করি এটা হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক এই বাস্তবতা প্রত্যেকটি রাষ্ট্র ওইভাবে ওটা ফেস করে। কেননা আপনি দেখেন নৈতিকতা বলে যুক্তরাষ্ট্র যেটা গাজা বা প্যালেস্টাইনে করেছে, এটা বা ইসরায়েলকে যেভাবে হচ্ছে অন্ধ এখানে এই মানুষ হত্যাতে যেটা করেছে, ইন্ধন জুগিয়েছে, সমর্থন দিয়েছে, এটা কোনো মতেই এটাকে আমরা এখানে মেনে নিতে পারি না। এখনো আমাদের সহানুভূতি আছে। তো তা বলে আপনি কি আমাকে দেশ আপনি দেখাতে পারবেন খোদ আরব রাষ্ট্রগুলো যারা যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, বা যুক্তরাজ্যের সাথে বা ইউরোপের দেশরা তো মানবতার এখানে কথা বলে বা হিউম্যান রাইটসের কথা বলে কেঁদে কেঁদে শেষ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ব্যাপারে তো ওরা উঠতে বসতে সমালোচনা এখন করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি ওদের এই শুল্ক বা ট্যারিফ দিয়ে যদি এভাবে ব্যতিব্যস্ত না করতো, ওরা কি আজকে এতটা বেশি ইরানের জন্য এখানে এত সোচ্চার হতো? বা 3 নম্বর জিনিসটা হচ্ছে আপনি যদি দেখেন আমাদের বাস্তবতা হচ্ছে যে আমাদের সবার সাথেই অর্থনৈতিক কারণে হোক রাজনৈতিক কারণে হোক আমাদের এক ধরনের একটা সখ্যতা রাখতে হবে। তো যুক্তরাষ্ট্র আমি আগেই বলেছি সবচেয়ে বড় রপ্তানি বাজার, আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী, একমাত্র সুপার পাওয়ার, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার সাথে সাথে আপনি যদি দেখেন চীনও হচ্ছে এটা উদীয়মান এখানে হচ্ছে একটা সুপার পাওয়ার বলা যায়, রাইজিং সুপার পাওয়ার। তাদেরকেও ওদের একটা বিনিয়োগের ওদের এখানে এরিয়া আছে, বাংলাদেশের আগ্রহ আছে, তাদেরকে অ্যাকোমোডেট করতে হয়। যুক্তরাষ্ট্র চীনের তো সম্পর্ক সাংঘর্ষিক, তবু তো আমরা দুজনকে অ্যাকোমোডেট করছি, প্রত্যেকটা রাষ্ট্রই করছে সমান সমান। আপনি সমান তাহলে আমরা মধ্যপ্রাচ্যে এখানে যেহেতু আমাদের প্রবাসী ভাইরা আছেন, ওখান থেকে আমরা তেল ও গ্যাস ডিসকাউন্টে পাই এবং হচ্ছে আমরা নানান ধরনের ওখানে অর্থ প্রণোদনা পাই, সেটা আমরা এখানে তার জন্য তাদের সাথে আমাদের সম্পর্কটা রাখতে হচ্ছে। ইরানের সাথে আমাদের ব্যবসা মাত্র $10.9 মিলিয়ন আমাদের রপ্তানি করি। তো ইরানের সাথে যদিও বা আমাদের এক ধরনের একটা নৈতিক একটা সহানুভূতি থাকবে, কিন্তু বাস্তবতা এমনই যে কঠিন বাস্তবতার জন্য হচ্ছে আমরা একটা রাষ্ট্র তখন হচ্ছে শুধু তার নিজের জাতীয় নিরাপত্তার স্বার্থে তখন ওইভাবে একটা অ্যাপ্রোচ করবে। তো এই দোটানাটা আছে। এটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এটা বিবেকের লক্ষণ। এটা নিজে আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, আপনি বলছেন, পেপারে লেখা হচ্ছে, কিন্তু আমাদের দেশের স্বার্থের জন্য দেখুন ভারত একসাথে ইরান এবং ইসরায়েল দুজনের সাথে সমান তারের সম্পর্ক রেখে যায়। তো ভারত তার স্বার্থের জন্য হচ্ছে সবার সাথে এখানে এনগেজ করে। পাকিস্তান মুসলমান রাষ্ট্র হলেও ওরা কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরান দুজনকে নিয়ে আসে। তো আমাদের ওইখান থেকে শিখতে হবে, কারণ নিজের দেশের আমাদের 18 কোটি লোকের জন্য যেটাই হিতকর, যেটা মঙ্গলজনক, সেটাই ক্ষমতায় যারা আছে তাদেরকে এটা করতে হবে। একেবারে পরিষ্কার। পারভেজ করিম আব্বাসী, আপনার বক্তব্য। এ পর্যায়ে মোস্তফা কামাল, আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাই যে বাংলাদেশের যে মানবিক অবস্থান এবং অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় যে অবস্থান নেওয়া হয়েছে, তা আসলে বাংলাদেশকে সামনের দিকে কতটা এগিয়ে নিয়ে যাবে, কিংবা সরকার এছাড়া আর কি বা করতে পারত? এর মধ্য দিয়ে এগোতে হবে বাংলাদেশকে। এটাই হচ্ছে একদিকে ভৌগোলিক বাস্তবতা, আরেকদিকে বিশ্ব বাস্তবতা। শুধু এখন বলে নয়, 71-এর যুদ্ধ যদি আপনি বিবেচনা করেন, তখনও এখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব প্রত্যেকে অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। অথচ দেশটা বলা হয় যে খুব ছোট্ট, কিন্তু বড়রাও কিন্তু এখানে ইনভলভ হয়েছে। এখনকার ভাষায় যেটা আরো স্মার্ট ভাষায় আমরা বলি কি যেন একটা ডিপ স্টেট, তখন হয়তো এই শব্দটা ব্যবহার হয়নি, কিন্তু কায় কারবার কিন্তু এটাই। এরপরে যদি আপনি 90 ধরেন, ওখানেও এই বিদেশি সংযোগ ছিল। আপনি যদি 111 ধরেন আমাদের এখানকার, ওখানেও বাইরের সম্পৃক্ততা ছিল। সর্বশেষ 5 আগস্ট, ওখানেও বাইরের সম্পৃক্ততা ছিল। কিন্তু ফিনিশিংটা আমাদের নিজেদেরই দিতে হয়, রক্তটাও আমাদের নিজেদেরই দিতে হয়, প্রাপ্তিটাও নিশ্চিত করতে হয় আমাদের নিজেদের। আমাদের একটা পররাষ্ট্রনীতি আছে, কারোর সঙ্গে যুদ্ধ নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। এটা অত্যন্ত টেকনিক্যাল বিষয় কিন্তু, অর্থাৎ কারোর সঙ্গে আমরা যুদ্ধে যেতে চাই না, কিন্তু আমরা দেশটা কিন্তু পেয়েছি একটা যুদ্ধের মাধ্যমে। আবার এই অঞ্চলের বাস্তবতায় এটাও নতুন করে আমাদেরকে মাথায় নিতে হচ্ছে, পাকিস্তান খুব প্রাসঙ্গিক ছিল না, কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের ইসরায়েলের এই যুদ্ধের যে কেমিস্ট্রি, তাতে পাকিস্তান নতুন করে কিন্তু একটা শক্তি হয়ে উঠেছে, সেটা তারা বিশ্ব শক্তি হয়ে উঠেছে, সেটা তারা জানান দিয়েছে। তো আমরা আমাদের এই দুটা রাষ্ট্রকে, একটাকে বলি বন্ধু রাষ্ট্র অর্থাৎ ভারতকে বলি, পাকিস্তানকে আমরা মনেই করি এটার নাম হচ্ছে শত্রু রাষ্ট্র, সেটা মনে করি, কিন্তু ফাংশনালি বন্ধু আর শত্রু ব্যবধান করাটা বড় কঠিন। যেহেতু পাকিস্তান এই মুহূর্তে একটা শক্তি হিসাবে গজিয়ে উঠেছে বলা চলে,
সেটাও আমাদেরকে কিন্তু খুব বিবেচনায় নিতে হচ্ছে, ইগনোর করার কোনো সুযোগ নেই। তাহলে মোস্তফা কামাল ভাই এই ওই প্রশ্নটা জায়গায়- আপনাকে করেই ফেলি যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরে আসলে পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ কতখানি ওই সফল হলো? ভারসাম্য রক্ষা করে বাংলাদেশকে চলতে হচ্ছে, এবং এই সরকারও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা যেটা দেখি, উদাহরণ না দিয়েই বলি যে সরকারও একটা ভারসাম্যের নীতি অনুসরণ করছে, যেটা যেমন ভারতের সাথে, পাকিস্তানের সাথেও, চীনের সাথেও, যুক্তরাষ্ট্রের সাথেও, একইভাবে আরব বিশ্বের সাথেও। তো এর মধ্য দিয়েই মধ্যবর্তী পন্থায় আমাদেরকে এগোতে হচ্ছে, হয়তো সামনেও এই পন্থায় এগোতে হবে। ওয়ান ট্র্যাক হওয়ার বা একপক্ষীয় হয়ে যাওয়ার কোনো নেই। সুযোগ আমাদের জি। কাছে এই আসলে পর্যায়ে নেই। পারভেজ কর্মী আব্বাস আপনার কাছ থেকে একদম এক লাইনে শুনে নিতে চাই যে পররাষ্ট্র নীতিতে নতুন সরকার আসলে কেমন সফল হলো? বেশ কয়েকটা আর্টিকেলে লিখেছি, এটা বলে স্ট্র্যাটেজিক ইকুই প্রক্সিমিটি। ভূ কৌশলগতভাবে আমরা সবার সাথে সমান দূরত্ব রাখতে হবে বা সমান বন্ধুত্ব রাখতে হবে। দেশের জাতীয় স্বার্থের জন্য আমার সবার সাথে আমাদের এনগেজ করতে হবে, কিন্তু নিজের এখানে হচ্ছে স্বার্থগুলো জলাঞ্জলি না দিয়ে। এটা বলা সহজ, করা কঠিন, কিন্তু এই সরকার যেটা এখানে যেটা অ্যাপ্রোচ করেছে যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, তাহলে যেহেতু এখন হচ্ছে যে পুরো এখন বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর এখানে একটা বিশাল বড় পরিবর্তন আসবে, যেটা আরো 10-15 বছর ধরে আমরা দেখতে পারবো সামনে, তখন এই সময় কিন্তু আমাদের কোনো ফিক্সড এখানে কোনো আমাদের বন্ধু বা শত্রু বলে কিছু থাকবে না। একেবারে পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ পারভেজ করিম আব্বাস এবং মোস্তফা কামাল, আপনাদের দুজনকেই আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায় এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।